হ্যালো, ওয়েলকাম সবাইকে আরেকবার লার্ন উইথ মামা বেয়ার চ্যানেলে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মামা বেয়ার। আর ওয়েলকাম জানাচ্ছি তোমাদের মতো ছোট বন্ধুদেরকে যারা বাংলাদেশের ক্লাস 5, 6, 7 এই ধরনের ক্লাসে পড়ো তাদের জন্য। এই চ্যানেলটাতে আমরা কি করি, একটু একটু ইংলিশ প্র্যাকটিস করি, নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করি, কিছু গ্রামাটিক্যাল রুলস ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমরা শেখার চেষ্টা করি। তো সেই ধারাবাহিক জার্নিতে আমরা আছি, রাইট? আজকে আমাদের 6th লেসন। লাস্ট লেসনে আমরা পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলা শুরু করেছিলাম। ইংলিশে পাংচুয়েশন কমন মার্কসগুলা কি কি, কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক আর এক্সক্লেমেশন সাইন। আজকে আমরা ওটারই এক্সটেনশন হিসেবে আরেকবার দেখব কমার উপরে কাজগুলো এবং একটুখানি প্র্যাকটিস করব নিজেরা, রাইট? সো কমাকে কি বলা হয় জানো? কমাকে বলা হয় দ্য ব্রেথ অফ ল্যাঙ্গুয়েজ। ব্রেথ মানে নিঃশ্বাস। হ্যাঁ, কমাটা কি করে, যখন তুমি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের পরে কমা দেখতে পাবে তখন কি করবে, অল্প একটু থামবে, খুব অনেকক্ষণ থামবে না, অল্প একটু থামবে বা দম নিবে। এই দম নেওয়াটাই হচ্ছে ব্রেথ, রাইট? সো মোস্ট কমন অ্যাপ্লিকেশন কি কমার, যে যখন তুমি একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো আইটেমের নাম দিচ্ছ একটা লিস্ট হিসেবে, সেখানে তুমি তাদেরকে সেপারেট করতে চাচ্ছ একজন থেকে আরেকজনকে, রাইট? তো তখন তুমি কমা ব্যবহার করবে। যেমন এখানে আমরা একটা কেকের ছবি দেখতে পাচ্ছি এবং সেন্টেন্সটা আমরা কি নিয়েছি এখানে, কেকস আর ইউজুয়ালি মেড উইথ ফ্লাওয়ার, সুগার, চকোলেট, মিল্ক, বাটার অ্যান্ড সো মেনি আদার ইনগ্রেডিয়েন্টস। সো এখানে আমি একটা কমপ্লিটলি মানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখেছি এবং তার যেখানে যে ধরনের পাংচুয়েশন মার্ক ইউজ করা উচিত সেখানে সেটা করেছি। যেমন বাক্যটা শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে, তারপর হচ্ছে তোমার আমাদের যে আইটেমগুলোর নাম আমরা এখানে বলছি, তাই না? যেখানে আমরা কি বলছি যে কেক সাধারণত তৈরি করা হয় কি, ফ্লাওয়ার মানে আটা, সুগার মানে চিনি, আটা বা ময়দা, চিনি, তারপর চকলেট মানে চকলেট সবাই জানো, মিল্ক মানে দুধ, বাটার মানে ঘি বা মাখন, এবং আরও অনেক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে উপকরণ। আরও অনেক উপকরণের সাহায্য নিয়ে একটা সুন্দর কেক তৈরি করা হয়। হ্যাঁ, আচ্ছা, যারা একটু অ্যাডভান্স তারা অলরেডি জানো যে এটা কি একটু প্যাসিভ ফর্মে লেখা একটা সেন্টেন্স, যে কেককে কীভাবে তৈরি করা হয়। বাট দ্যাটস নট আওয়ার কনসার্ন অ্যাট দিস মোমেন্ট। আমরা আপাতত কমার রাইট অ্যাপ্লিকেশনসের দিকে নজর দেই। ওকে, সো যখন আমরা কোনো একটা সেন্টেন্সে অনেকগুলো আইটেমকে পরপর লিখে যাব লিস্টের মতো করে, হ্যাঁ, তখন আমরা কমা দিয়ে জিনিসগুলোকে সেপারেট করব। এটা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল বা কমন অ্যাপ্লিকেশন কমার। হ্যাঁ, আচ্ছা, এখন আর কি কি ক্ষেত্রে স্পেশালি কমার প্রয়োজন হয় আমরা আরেকবার দেখি। আমরা একটুখানি লাস্ট সেশনে দেখেছিলাম যে লেটস ইট ম্যাঙ্গো, এই যে ব্লু কালারের সেন্টেন্সটা, এখানে বাচ্চাটা কি বলছে যে চলো আম খাই। পারফেক্টলি অল রাইট, এই সেন্টেন্সটায় কোনো ভুল নেই। কিন্তু যখন সে দাদিমাকে অ্যাড্রেস করছে, দাদিমাকে বলছে দাদিমা আসো খেতে আসো, রাইট? সো তখন কিন্তু যদি কমা না দিই তাহলে কি হয়ে যাবে, লেটস ইট গ্র্যান্ডমা, সেটা হয়ে যাবে যেন চলো দাদিমাকে খাই। সরি, সেটা কিন্তু ঠিক হবে না। যখনই তোমরা কাউকে অ্যাড্রেস করে কিছু বলবে সেন্টেন্সের শুরুতে বা শেষে যদি তিনি তার নামটা বা তার পদবিটা থাকে, তাহলে তার ইমিডিয়েট আগে আমাদেরকে কমা দিতে হবে। অর্থাৎ যেমন এখানে দেখো লেটস ইট বলে আমরা একটা কমা দিয়েছি, তারপর আমরা লিখেছি গ্র্যান্ডমা দেন ফুল স্টপ। সো আমরা এভাবে পড়বো, লেটস ইট গ্র্যান্ডমা মানে দাদিমা আসো খেতে আসো, আমরা বাংলায় বলি না, একদম সেই রকম। সো আমরা কখনো লিখবো না লেটস ইট গ্র্যান্ডমা, আমরা বলবো লেটস ইট গ্র্যান্ডমা, মানে একটুখানি পজ দিব বা আমরা অ্যাপ্লিকেশন কমা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কমার ব্যবহার। আরেকটা এক্সাম্পল দেখো, যেমন এখানে ধরো মা আর মেয়ে, স্যারা হচ্ছে মেয়ে, মেয়ে আর মা কথা বলছে। স্যারা হয়তো কিছু একটা করতে চাইছে যেটা মা ঠিক মনে করছে না। তখন মা বলতে চাচ্ছেন যে স্যারা আমার মনে হয় এটা খুব একটা ভালো বুদ্ধি বা আইডিয়া নয়। তো মা যদি এভাবে বলেন যে আই এম নট শিওর স্যারা ইফ দ্যাটস আ গুড আইডিয়া, তো এখানে কিন্তু খুব সুন্দর শোনাচ্ছে না বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এবং যখন তো আমরা লিখবো ফর্মাল ইংলিশে লিখবো, তখন আমি যদি প্লেন এইভাবে লিখে যাই কোনো কমা ছাড়া, সেটা ভুল ধারণা দিবে। মনে হচ্ছে যেন আমি স্যারা নামক কারো সম্পর্কে বলছি, যে স্যারার সাথে বোধহয় কিছু করাটা খুব একটা ভালো আইডিয়া নয়। বাট দ্যাটস নট দ্য কেস। এখানে আমরা আসলে
মিন করছি যে স্যারাকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে মা বলছেন যে মনে হয় স্যারা তুমি যেটা বলছো এটা খুব একটা ভালো বুদ্ধি নয়। তাহলে আমরা যখন সেন্টেন্সের মাঝখানে এরকম অ্যাড্রেসিং পারসনটাকে মিন করব বা লিখতে চাইবো, তখন আমরা কিভাবে লিখবো? এই একই সেন্টেন্স পরের স্লাইডে দেখো আমরা কিভাবে লিখেছি। আই এম নট শিওর লিখে আমরা একটা কমা দিলাম, তারপর বললাম আমরা স্যারা কমা, তারপরে ইফ দ্যাটস আ গুড আইডিয়া। মানে আমার মূল কথা হচ্ছে আই এম নট শিওর ইফ দ্যাটস আ গুড আইডিয়া, এটা ছিল মূল সেন্টেন্সটা। কিন্তু এই সেন্টেন্সটা আমি আসলে কারো সাথে আলোচনার অংশ হিসেবে আমি কারোর সাথে কথা বলছি, স্যারার সাথে বলছি। তো স্যারাকে আমি যখন সেন্টেন্সের মাঝখানে রাখবো তখন আমাকে এইভাবে বলতে হবে যে আই এম নট শিওর স্যারা ইফ দ্যাটস আ গুড আইডিয়া। অর্থাৎ স্যারা সেই পার্সনটা যাকে আমি এই কথাটা বলছি। হ্যাঁ, তো ডিরেক্ট অ্যাড্রেসিং এর সময় সেন্টেন্সের শুরুতে বলো আর শেষে বলো, যেখানেই তুমি পার্সনটাকে বসাবে যার উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে তার আগে কমা থাকতে হবে। তো যদি সেই পার্সনটাকে মাঝখানে বলো তাহলে আগে এবং পরে দুই জায়গাতে কমা দিয়ে পার্সনটাকে আলাদা করে ফেলতে হবে, যাতে বোঝা যায় যে স্যারা হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে বলা হচ্ছে। পূর্বের এক্সাম্পলে কিন্তু লেটস ইট গ্র্যান্ডমা, গ্র্যান্ডমাকে আমরা সেন্টেন্সের শেষে রেখেছিলাম, এর পরে আর কিছু নেই, তাই জন্য গ্র্যান্ডমার পরে আর কমা দেওয়ার প্রয়োজন হয়নি, আমরা সেন্টেন্স কমপ্লিট বা শেষ করেছি ফুল স্টপ দিয়ে। আচ্ছা, আর এখানে আমরা স্যারাকে নিয়ে বলছি, স্যারাকে আমরা বসিয়েছি বাক্যের মাঝখানে। মাঝখানে বসানোর ফলে আমরা আগের অংশ আর পরের অংশের মাঝামাঝিটাকে স্যারাটাকে কানেক্ট করার জন্য আমরা কমা দিব। সো আই এম নট শিওর স্যারা ইফ দ্যাটস আ গুড আইডিয়া। আমরা যখন খেয়াল করো যখন বাংলায় কথা বলি আমরা বলি না, স্যারা তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো, আমার ভালো সবকিছু ভালো মনে হচ্ছে না স্যারা, প্লিজ একটু ভেবেচিন্তে আগাও, এরকম যখনই আমরা নামটা বলি কি করি, নাম আর মূল কথার থেকে একটুখানি পজ নেই। তো এটা আমাদেরকে কেয়ারফুলি বসাতে হবে। তো আজকের পরে আশা করি এই ধরনের সেন্টেন্সে যখন তোমরা নাম দেখবে বা অ্যাড্রেসিং কোনো ব্যক্তি বা কিছুকে দেখবে তোমরা সেটাকে কমা দিয়ে আলাদা করবে। আচ্ছা, তারপরে আর কি ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে? যেমন ইন্ট্রোডাক্টরি ফ্রেজ আই এম সরি। যেমন এখানে ধরো তুমি একটা দোকানে গেলে, তোমার মাথায় ছিল না কোনো কারণে আজকে দোকানটা বন্ধ বা জানা ছিল না। গিয়ে তুমি দেখতে পেলে যে দোকানটা বন্ধ, রাইট? তখন হয়তো বা দোকানের সামনে কেউ দাঁড়িয়ে ছিল, সে বলল যে আনফরচুনেটলি দ্য স্টোর ইজ ক্লোজড। সো মূল সেন্টেন্সটা হলো দ্য স্টোর ইজ ক্লোজড, কিন্তু তার সামনে যখন একটা ঘটনা ঘটে সেটা আমরা খুব বেশি কাঙ্ক্ষিত কিছু নয়, আমরা সাধারণত কি করি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা শব্দ বা শব্দগুচ্ছ লাগিয়ে দেই ওটাকে আরেকটুখানি সুন্দর করে বলার জন্য। হ্যাঁ, তো এখানে যেমন বলা হয়েছে যে আসলে আমি খুব মানে দুর্ভাগ্যবশত আজকে দোকানটা বন্ধ, বন্ধ থাকার কথা হয়তো ছিল না, রাইট? তো ইংলিশে যখন আমরা বলছি আনফরচুনেটলি দ্য স্টোর ইজ ক্লোজড। সো মূল সেন্টেন্সটা কিন্তু দ্য স্টোর ইজ ক্লোজড, এর সামনে এই যে আমি একটা ফ্রেজ যোগ করেছি, একটা শব্দ, এখানে একটা শব্দ বা একাধিক শব্দও হতে পারে। আনফরচুনেটলি লিখে আমরা একটা কমা দিব, মানে থামবো যখন মুখে বলবো, তারপর আমরা বলবো দ্য স্টোর ইজ ক্লোজড। আনফরচুনেটলিটা কি করছে, এটা সব পুরো সেন্টেন্সটার মধ্যে একটা অলংকারের মতো, মানে যেন সব সেন্টেন্সটাকে আর একটুখানি ভাব দিচ্ছে, গাম্ভীর্য দিচ্ছে যে আসলে এটা খুব দুর্ভাগ্যজনক যে আজকে স্টোরটা বন্ধ, রাইট? তো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ থাকলে সেন্টেন্সের মধ্যে মূল সেন্টেন্সের আশেপাশে সামনে বা পিছনে যদি কোনো অ্যাডভার্ব বা এই ধরনের ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটার ভাব বাড়ানোর চেষ্টা করা হয় তখনও এরকম সেই অংশটাকে ফ্রেজটাকে কমা দিয়ে আলাদা করতে হবে। আচ্ছা, আরেকটু দেখি। এখন মনে করো তোমার বাবা আর তুমি বা তোমার মা আর তুমি একটা স্টোরের সামনে গেলে, দেখা গেল যে আজকে স্টোরটা বন্ধ, রাইট? তখন কেউ একজন বলল যে আনফরচুনেটলি দ্য স্টোর ইজ ক্লোজড। তখন তোমার বাবা তোমাকে বলছে যে ওয়েল আই সাপোজ উই শুড লিভ নাও, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। তো বাবা বলছে যে উই শুড লিভ নাও বা আই সাপোজ উই শুড লিভ নাও, মানে বাবা বলছেন যে আমার তো মনে হয় আর এখন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ, অর্থাৎ চলে যাওয়া ভালো বা উচিত। তো সেটার সামনে বাবা আরেকটুখানি কি যে আরেকটু ভাবযোগ করে ওয়েল আসলে তাহলে আমরা বলি না তাহলে কি আর করা, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, এই যে ওয়েলটাও হচ্ছে এখানে একটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, জাস্ট বাক্যটাকে আরেকটুখানি সুন্দর করার জন্য, আরেকটুখানি ভাব দেওয়ার জন্য। সো ওয়েলের পরে আমরা একটা কমা দিব, তারপর মূল বাক্যটা বলবো যে আই সাপোজ উই শুড লিভ নাও। ওকে, তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। হ্যাঁ, আচ্ছা,
আর কি আছে? আচ্ছা, কখনো কখনো আমরা একই রকমভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এরকম অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায়। যখন একাধিক অ্যাডজেক্টিভ থাকবে তখন তাদেরকে ওই লিস্টের মধ্যে কমা দিয়ে আমাদের সেপারেট করতে হবে। যেমন আমরা এখানে দেখো, আমরা একটা সিম্পল সেন্টেন্স হতে পারতো কি, ইট ওয়াজ আফটারনুন, রাইট? তারপরে হয়তো বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ আ রেইনি আফটারনুন। ওকে, হয়তো সেই আফটারনুনে ঠান্ডা ছিল, বলতে পারতে ইট ওয়াজ আ কোল্ড আফটারনুন। বাট তোমার যদি এমন হয় একটা দিন যখন তোমার বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে বিকালবেলায়, তাহলে তুমি একসাথে একটা সেন্টেন্সে কিভাবে বলবে? অবশ্যই দুটো অ্যাডজেক্টিভকে তুমি একই সাথে ব্যবহার করতে হবে, রাইট? তো সেটা ব্যবহার করলে কি করতে হবে? অ্যাডজেক্টিভগুলো দুজনেই কিন্তু কাকে বর্ণনা করছে? আফটারনুন, আমাদের বিকেল বেলাটাকে বর্ণনা করছে, যে এটা ছিল একটা ঠান্ডা বৃষ্টি স্নাত বিকেল বেলা। তো সেটাই আমরা বলছি, ইট ওয়াজ আ কোল্ড, কমা, রেইনি আফটারনুন। ইট ওয়াজ আ কোল্ড রেইনি আফটারনুন, রাইট? সো দেখেছো এখানে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস, হ্যাঁ, অ্যাডজেক্টিভগুলোর মাঝখানে আমরা কমা দিয়ে আলাদা করেছি, যে এই দুটো অ্যাডজেক্টিভই, কোল্ড এবং রেইনি, দুজনেই কিন্তু আফটারনুনের অলংকার, আফটারনুনকে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে, যে বিকেল বেলাটা ছিল বৃষ্টি স্নাত এবং ঠান্ডা। ওকে, তাহলে আমরা মোটামুটি আরো কিছু কমন ব্যবহার দেখলাম আজকে কমার। আজকে আর অন্যগুলো নিয়ে আলোচনা করলাম না। তো যাওয়ার আগে কি করব, তোমাদেরকে একটু প্র্যাকটিস সেশনের জন্য 5টা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল স্টপগুলো বা এক্সক্লেমেশন মার্কসগুলো বসিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে কমা বসানো। আজকের প্র্যাকটিসে শুধু মাথায় রাখবে কমাই বসাতে হবে। আমি সেন্টেন্সগুলো একটু জোরে জোরে রিড করে দিচ্ছি বা পড়ে দিচ্ছি, ইন কেস তোমাদের বুঝতে অসুবিধা হয়, এবং আই গেস প্রত্যেকটা শব্দ পরিচিত। তারপরও আমি বলছি, শিওর, লেটস কমপ্লিট দ্য ফার্স্ট টাস্ক ফার্স্ট। হ্যাঁ, আমরা ওই যে বলি না, যে অবশ্যই চলো প্রথমে কাজটা আগে শেষ করি, সেরকম। তারপর 2 নম্বর বাক্য, আই ফাউন্ড দ্য প্লেস কোজি, অ্যাফোর্ডেবল অ্যান্ড চার্মিং। আমার কাছে জায়গাটাকে বেশ আরামদায়ক, আমার সাধ্যের মধ্যে এবং সুন্দর মনে হয়েছে, বা পুলকিত হওয়ার মতো মনে হয়েছে। হ্যাঁ, তোমরা খুঁজে বের করবে কোথায় কোথায় কমা বসাতে হবে। মিরাজ, লেটস গো, মিরাজ চলো যাই। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করলাম না, সেগুলোই এখানে অ্যাপ্লাই করবা, দেখবা আর কি খেয়াল করে। গিভ মি সাম ডলার প্লিজ। আচ্ছা, ঠিক আছে, প্লিজের দিকে খেয়াল রাখো, দেখো কিরকম মনে হয়। নাইস জব মিলা, মিলাকে যেন কেউ একজন উৎসাহ দিচ্ছে যে খুব ভালো কাজ হয়েছে মিলা। সো তোমরা যদি একটু চিন্তা করো, আই হোপ তোমরা সবগুলো কমপ্লিট করতে পারবে, আর ভুল হলেও কোনো সমস্যা নাই, ভুল করতে করতেই আমরা শিখবো। তো ঠিক আছে, সুন্দর করে প্র্যাকটিস করবে। আবার দেখা হবে নেক্সট সেশনে নতুন কোনো টপিক নিয়ে, অথবা এই টপিকেরই কন্টিনিউয়েশন নিয়ে। ভালো থেকো, বাই বাই।